আপনি কি জানেন যে আপনার ভাগ্য বদলাতে মাত্র একটা মুহূর্ত, কেবল একটাই মুহূর্ত লাগে? আমরা বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করি, ঘাম ঝরাই, কিন্তু অনেক সময় সেই চমৎকার তখনই ঘটে যখন আমরা তার দিকে তাকিয়েও থাকি না। এই গল্পটি এমন এক অজানা বিনিয়োগের, যা কোনো ব্যাংক বা কোনো কাগজপত্র ছাড়াই করা হয়েছিল, এবং যার রিটার্ন বা প্রতিদান এতটাই বড় ছিল যে কেউ স্বপ্নেও ভাবেনি। তাই মন শক্ত করে বসুন, কারণ আজ আপনি জানবেন কিভাবে একটি সাধারণ বাস যাত্রা একজন যুবকের কপালের লিখন চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল। দিল্লির সেই গুমোট দুপুর, যেখানে সূর্য যেন আকাশ থেকে আগুন ঝরাচ্ছিল। শহরের ভিড়, হর্নের শব্দ এবং প্রতিটি মুখে এক অদৃশ্য দৌড়ে পিছিয়ে পড়ার ভয়। এই ভিড়েরই একটি অংশ ছিল রাঘব। রাঘব এমন একটি নাম, যা এই মহানগরের লাখো মানুষের ভিড়ে কোথাও হারিয়ে গিয়েছিল। এই শহরে তার আসার পুরো ৩ বছর হয়ে গিয়েছিল। ৩ বছর বলার জন্য এটি কেবল একটি সময়, কিন্তু রাঘবের জন্য এই ৩ বছর কোনো বনবাসের চেয়ে কম ছিল না। সে পূর্ব উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম সুলতানপুরের বাসিন্দা ছিল। চোখে বড় স্বপ্ন আর কাঁধে পরিবারের প্রত্যাশার ভারী বোঝা নিয়ে সে এখানে এসেছিল। রাঘব লক্ষ্মীনগরের একটি সরু গলিতে একটি ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরে থাকত। ঘরটি এতটাই ছোট ছিল যে সে যদি আড়মোড়াও ভাঙত, তবে হাত দেয়ালে ধাক্কা খেত। সেই ঘরে জিনিসপত্রের নামে শুধু একটি ভাঙা চারপাই ছিল, একটি লোহার পুরনো ট্রাঙ্ক, আর কোনায় রাখা একটি ছোট্ট গ্যাসের চুলো, যেটিতে সে প্রায়ই আধকাচা রুটি বানিয়ে নিজের ক্ষুধা মেটাত। দেয়ালের একপাশে হনুমানজির একটি ছোট ছবি ঝোলানো ছিল এবং অন্য পাশে একটি ক্যালেন্ডার, যাতে তারিখের চেয়ে ইন্টারভিউয়ের তারিখে দেওয়া লাল দাগ বেশি চোখে পড়ত। ছাদ থেকে প্লাস্টার খসে পড়ছিল এবং বর্ষায় জল এমনভাবে পড়ত যেন ছাদ কাঁদছিল। কিন্তু রাঘবের সাহস সেই ছাদের চেয়ে অনেক বেশি মজবুত ছিল। তার বাবা গ্রামে একজন সাধারণ কৃষক ছিলেন। নিজের সামান্য জমিতে হাড় ভাঙা খাটুনি করে তিনি রাঘবকে পড়িয়েছিলেন। মা ঘর সামলাতেন, আর তার একটি ছোট বোন ছিল, যার বিয়ের চিন্তা এবার বাড়ির আঙিনায় পা বাড়াচ্ছিল। প্রতি মাসে রাঘব যখন বাড়িতে ফোন করত, তখন মায়ের কণ্ঠে একটা আশা থাকত। বাবা, কিছু হলো? চাকরি পেলি? আর রাঘব প্রতিবার তার কান্না ভেজা গলা চেপে মিথ্যে বলে দিত, হ্যাঁ মা, কথা চলছে, শীঘ্রই ভালো কিছু হবে। ফোন রাখার পর সে ঘণ্টার পর ঘণ্টা সেই ছোট্ট ঘরে বসে তার ফাইলের দিকে তাকিয়ে থাকত। তার জুতোর তলা ক্ষয়ে গিয়েছিল, শার্টের কলারে পরিশ্রম ও ঘামের দাগ পাকা হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখের উজ্জ্বলতা তখনও বেঁচে ছিল। তার বিশ্বাস ছিল যে তার ইষ্টদেব, তার মহাদেব, তাকে হতাশ করবেন না। জুলাই মাস ছিল। আষাঢ়ের গরম চরমে ছিল। বাতাসে এতটাই আর্দ্রতা ছিল যে শ্বাস নেওয়াও কষ্টকর মনে হচ্ছিল। রাঘব আজ নয়ডার একটি বড় অফিসে ইন্টারভিউ দিয়ে ফিরছিল। সে অনেক প্রস্তুতি নিয়েছিল, রাত জেগে জেগে উত্তর মুখস্থ করেছিল, নিজের কাপড় খুব সুন্দর করে ইস্ত্রি করেছিল, কিন্তু ফলাফল সেই একই। ইন্টারভিউ নেওয়া কর্মকর্তা তার ফাইল না দেখেই বলে দিয়েছিলেন, আমাদের অভিজ্ঞ লোক দরকার, ফ্রেশারদের জন্য এখানে কোনো জায়গা নেই। রাঘবের হৃদয় ভেঙে গিয়েছিল। তার পকেটে বাসের ভাড়া তো ছিল, কিন্তু মনে যে আশার ভাণ্ডার ছিল তা খালি হয়ে গিয়েছিল। দুপুর 2টা বাজছিল। ক্ষুধায় তার পেট চোঁ চোঁ করছিল, কিন্তু সে একটি বড়া পাও খাওয়ার টাকা বাঁচানোর সিদ্ধান্ত নিল। সন্ধ্যায় ঘরে গিয়েই কিছু বানিয়ে নেব, সে নিজেকে বোঝালো এবং বাস স্টপের দিকে এগিয়ে গেল। ডিটিসি এর লাল রঙের বাস, যা কোনো উত্তপ্ত লোহার বাক্সের মতো দেখাচ্ছিল, স্টপে এসে থামল। বাসটি কানায় কানায় পূর্ণ ছিল। মানুষ দরজায় এমনভাবে ঝুলেছিল যেন মৌমাছি চাকে ঝুলে থাকে। কন্ডাক্টরের বাঁশি এবং এগিয়ে যান আওয়াজ কান ফুঁড়ে দিচ্ছিল। রাঘব একটি গভীর শ্বাস নিল, কপালের ঘাম মুছল এবং ভিড় ঠেলে ভিতরে ঢুকে পড়ল। বাসের ভেতরের পরিবেশ দম বন্ধ করা ছিল। ঘামের গন্ধ, সস্তা পারফিউমের গন্ধ এবং ইঞ্জিন থেকে বেরোয়া গরম বাতাস, সব কিছু মিলে একটি অদ্ভুত অস্বস্তি তৈরি করছিল। রাঘব কোনো মতে ধাক্কাধাক্কি সহ্য করে মাঝখানের করিডোরে পৌঁছাল। তার পা ব্যথা করছিল। সকাল থেকে সে পায়ে হেঁটেই 4টে কোম্পানির চক্কর কেটেছিল। তার গলা শুকিয়ে আসছিল। তখনই তার ভাগ্য, বা হয়তো ঈশ্বরের কৃপা বলতে পারেন, একজন যাত্রী নিজের সিট থেকে উঠে নামার জন্য দরজার দিকে এগোল। রাঘব যে ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল, সঙ্গে সঙ্গে সেই খালি হওয়া সিটে বসে পড়ল। হে প্রভু, ধন্যবাদ, তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো। সিট পেতেই তার এমন মনে হল যেন সে কোনো রাজ সিংহাসন পেয়ে গিয়েছে। সে তার পুরনো ফাইলটি কোলে রাখল এবং জানালার বাইরে দেখতে লাগল। বাইরের জগৎ ছুটছিল, ঠিক সেভাবেই যেমন তার স্বপ্নগুলো তার থেকে দূলে পালিয়ে যাচ্ছিল। সে নিজের পকেট থেকে তার পুরনো ভাঙা স্মার্টফোনটি বের করল।
স্ক্রিনে অনেক জায়গায় ফাটল ছিল। সে হোয়াটসঅ্যাপ খুলল এবং চাকরির গ্রুপগুলোতে মেসেজ চেক করতে লাগল। আর্জেন্ট ওপেনিং, ওয়াক ইন ইন্টারভিউ, সেই পুরনো মেসেজ, সেই পুরনো দৌড়। বাস নিজের গতিতে চলছিল। প্রতিটা স্টপে ভিড় কমার বদলে বেড়েই চলছিল। আইটিও, মান্ডি হাউস স্টপ পেরিয়ে গেল। রাঘব চোখ বন্ধ করে নিল। তার একটু তন্দ্রা আসতে শুরু করেছিল। ক্লান্তি তার রোমে রোমে ভরে গিয়েছিল। প্রায় ২০ মিনিট পর বাস একটি বড় মোড়ে থামল। এক বিশাল জনতা বাসে উঠল। কোলাহল আরও বেড়ে গেল। রাঘব তার চোখ খুলল এবং উদাসীনভাবে এদিক ওদিক তাকাল। তখনই তার নজর বাসের সামনের দরজা দিয়ে ওঠা এক মহিলার দিকে পড়ল। সেই মহিলাকে ভিড় থেকে সম্পূর্ণ আলাদা দেখাচ্ছিল। তিনি একটি মার্জিত হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছিলেন। দেখতে তাকে কোনো সম্ভ্রান্ত এবং সুশিক্ষিত পরিবারের বলে মনে হচ্ছিল। তার মুখে একটি শান্ত দীপ্তি ছিল, কিন্তু সেই দীপ্তির পেছনে একটি যন্ত্রণাও লুকিয়েছিল। তিনি গর্ভবতী ছিলেন, স্পষ্টতই ৭ম বা ৮ম মাস চলছিল। তার এক হাতে একটি ভারী ব্যাগ ছিল এবং অন্য হাত দিয়ে তিনি নিজের শাড়ি সামলে রেখেছিলেন। রাঘব তাকে দেখতে থাকল। সেই মহিলা বাসে উঠে তো পড়লেন, কিন্তু দাঁড়ানোর জায়গাও খুব কষ্টে পাচ্ছিলেন। বাস যেই ঝটকা দিয়ে এগোল, সেই মহিলা টলে উঠলেন। তিনি তাড়াতাড়ি উপরে থাকা লোহার রড শক্ত করে ধরে ফেললেন। তার মুখে ঘামের বিন্দু দেখা যেতে লাগল। রাঘব দেখল যে তিনি চারপাশে তাকাচ্ছিলেন, হয়তো এই আশায় যে কেউ তাকে সিট দিয়ে দেবে। কিন্তু আজকের এই কলিযুগে মানবতা যেন কোথাও ঘুমিয়ে পড়েছিল। রাঘবের আশেপাশের সিটগুলোতে কলেজের ছেলেরা বসেছিল, কানে এয়ারফোন গোজা, নিজেদের জগতেই মগ্ন। কেউ মোবাইলে গেম খেলছিল, তো কেউ জানালার বাইরে দেখছিল, যেন তার ভেতরে কিছু দেখতেই পাচ্ছিল না। কেউ সেই গর্ভবতী মায়ের দিকে তাকানোর কষ্টটুকুও করল না। সেই মহিলা ভিড়ের ধাক্কা থেকে বাঁচার চেষ্টা করতে করতে ধীরে ধীরে সরে রাঘবের সিটের কাছে চলে এলেন। এখন তিনি ঠিক রাঘবের সামনে দাঁড়িয়েছিলেন। বাস ড্রাইভার হঠাৎ ব্রেক কষল। বাসের পুরো কাঠামো কেঁপে উঠল। সেই মহিলা আবার ভারসাম্য হারালেন। তার ভারী ব্যাগ তার কাঁধ থেকে পিছলে যেতে লাগল। তিনি তার পেটকে এক হাত দিয়ে সামলালেন। তার মুখে ব্যথার এক রেখা ফুটে উঠল। রাঘবের বুক জোরে কেঁপে উঠল। তার মনে একটি দ্বন্দ্ব, একটি সংগ্রাম শুরু হয়ে গেল। রাঘবের শরীর চিৎকার করে বলছিল, উঠো না রাঘব, তুমি খুব ক্লান্ত, তোমার পায়ে ফোসকা পড়ে গিয়েছে, তোমাকে এখনও অনেক দূর যেতে হবে, এবং তাছাড়া তুমিও তো টিকিট কেটেছ, এটা তোমার সিট। তার একটি মন তাকে স্বার্থপর হওয়ার পরামর্শ দিচ্ছিল। সে ভাবল, এই বাকি লোকেরাও তো বসে আছে, এই শক্ত সমর্থ যুবকেরা কেন উঠছে না, আমিই কেন? সে তার চোখ আবার বন্ধ করার চেষ্টা করল, যেন সে কিছুই দেখতে পাচ্ছে না। কিন্তু যেই সে চোখ বন্ধ করল, তার মায়ের মুখ মনে পড়ে গেল। তার মনে পড়ল, ছোটবেলায় একবার তার মা বলেছিলেন, রাঘব, যখন আমি তোকে গর্ভে নিয়ে শহরে ওষুধ আনতে গিয়েছিলাম, তখন বাসে খুব ভিড় ছিল। আমার পা ফুলে গিয়েছিল, কোমর ভেঙে যাচ্ছিল, কিন্তু কেউ আমাকে বসার জায়গা দেয়নি। সেদিন আমার মনে হয়েছিল যে পৃথিবীতে আর দয়া বেঁচে নেই। তখন আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার ছেলে যেন কখনো এমন না হয়। মায়ের সেই কথাগুলো, সেই সংস্কার আজ রাঘবের কানে প্রতিধ্বনিত হতে লাগল। সে কি নিজের মায়ের প্রার্থনাকেই মিথ্যা প্রমাণ করে দেবে? তার শিক্ষা, তার সংস্কার কি শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল? রাঘব একটি গভীর শ্বাস নিল। তার ক্লান্তি, তার ব্যথা সবকিছু এক মুহূর্তের জন্য গৌণ হয়ে গেল। তার বিবেক তাকে নাড়া দিল। না, সে মনে মনে বলল, আমি এমনটা করতে পারি না। যদি আজ আমার বোন বা আমার মা এখানে থাকত, তবে আমি কি করতাম? ইনিও তো কারোর মা, কারোর মেয়ে। ধর্ম ও কর্মের এই লড়াইয়ে রাঘবের সংস্কারের জয় হল। সে নিজের ফাইল গুছিয়ে নিল, নিজের ব্যাগ কাঁধে ঝোলাল এবং সিট থেকে দাঁড়িয়ে পড়ল। নমস্তে ম্যাডাম। রাঘব খুব নম্রতা ও শ্রদ্ধার সাথে বলল। তার কণ্ঠে গ্রামের মাটির মতো সরলতা ছিল। সেই মহিলা, যিনি নিজের যন্ত্রণা ও ক্লান্তির সাথে লড়ছিলেন, চমকে গিয়ে রাঘবের দিকে ঘুরলেন। জি, তিনি ধীরে করে জিজ্ঞেস করলেন। রাঘব হাসতে হাসতে নিজের সিটের দিকে ইশারা করল। দয়া করে আপনি এখানে বসে পড়ুন। বাসে খুব ঝাঁকুনি লাগছে, আর আপনার এই অবস্থায় দাঁড়িয়ে থাকা ঠিক নয়। আপনার এবং আপনার আগত সন্তানের জন্য এটি নিরাপদ নয়। মহিলা এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেলেন। এই শহরে যেখানে মানুষ ১ ইঞ্চি জায়গার জন্য লড়ে বসে, সেখানে কেউ নিজের পাওয়া সিট তাকে ছেড়ে দিচ্ছিল। তিনি সংকোচের সাথে বললেন, না ভাই সাহেব, আপনি বসুন, আমি দাঁড়িয়ে থাকতে পারব। আপনাকেও তো যেতে হবে, আপনাকেও ক্লান্ত দেখাচ্ছে। রাঘব নিজের ক্লান্তিকে তার হাসির আড়ালে লুকিয়ে নিল। সে খুব অধিকার এবং আপনত্বের সাথে বলল, আরে না ম্যাডাম, আমাকে তো সামনের স্টপেই নামতে হবে। আমার স্টপ চলেই এসেছে, আপনি বসুন প্লিজ, আমি জোর করছি। এটি একটি ডাহা মিথ্যে ছিল।
রাঘবকে এখনও অন্তত 10 কিলোমিটার এগিয়ে যেতে হতো। তার স্টপ অনেক দূরে ছিল, কিন্তু সে চাইত না যে সেই মহিলা তার প্রতি কৃতজ্ঞতা বোধ করুক বা অপরাধ বোধে ভুগুক। সে চেয়েছিল যে তিনি শান্তিতে বসুন। মহিলার চোখে কৃতজ্ঞতার ভাব ভেসে উঠল। তিনি রাঘবকে এমন দৃষ্টিতে দেখলেন যেন তিনি তাকে দোয়া দিচ্ছিলেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, তিনি বললেন এবং ধীরে ধীরে সেই সিটে বসে পড়লেন। বসতেই তার মুখে যে স্বস্তি এলো তা দেখে রাঘবের মনে হল যেন তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গিয়েছে। সে এমন শান্তি পেল যা হয়তো কোনো এসি রুমেও পাওয়া যেত না। রাঘব উপরে থাকা লোহার রড ধরল এবং তার পাশেই দাঁড়িয়ে রইল। বাস নড়ে উঠল এবং যাত্রা আবার শুরু হল। মহিলা নিজের কোলে ব্যাগ রাখলেন, কপালের ঘাম মুছলেন এবং তারপর মাথা তুলে রাঘবের দিকে তাকালেন। সেই ছেলেটি সাধারণ পোশাকে ঘামে ভেজা, কিন্তু মুখে এক অদ্ভুত সন্তুষ্টি নিয়ে দাঁড়িয়েছিল। বাবা, তুমি সত্যি সামনের স্টপেই নামছ তো? মহিলা নিশ্চিত হতে চাইলেন। তার হয়তো সন্দেহ হয়েছিল। রাঘব হাসতে হাসতে কথাটা এড়িয়ে গেল। জি, একেবারে, আপনি চিন্তা করবেন না। কিছুক্ষণ চুপ থাকার পর মহিলা আবার জিজ্ঞেস করলেন, তুমি কি করো বাবা, এখন কোথা থেকে আসছো? তিনি রাঘবের হাতে ধরা সেই মোটা ফাইলটি দেখে নিয়েছিলেন। রাঘব এক মুহূর্তের জন্য ভাবল কি বলবে, তারপর সত্যটাই বলে দিল। জি, আমি চাকরির খোঁজে আছি। আজ একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছি। কিসের ইন্টারভিউ? মহিলা জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে এবার একটা আপন ভাব ছিল। জি, আমি কমার্স থেকে গ্র্যাজুয়েট, বিকম এবং এমকম করেছি। অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সের কাজ জানি, কিন্তু অভিজ্ঞতা নেই, তাই কোথাও সুযোগ মিলছে না। রাঘবের গলায় হালকা হতাশা ফুটে উঠল, যা সে চাইলেও লুকাতে পারল না। গ্রাম থেকে এসেছি, ভেবেছিলাম শহরে ভাগ্য খুলে যাবে, কিন্তু এখানে তো ভিড় প্রচুর। মহিলা তাকে মনোযোগ দিয়ে দেখলেন। পরিবারে কে কে আছে? বাবা মা আছেন আর এক ছোট বোন আছে। বাবা কৃষিকাজ করেন, রাঘব জানাল। বাড়ির সব আশা আমার ওপরই টিকে আছে। তবে কোনো ব্যাপার না, মহাদেব আছেন না, তিনি সব ঠিক করবেন। সময় খারাপ, কিন্তু সাহস ভাঙেনি। এবার মহিলা হাসলেন। সেই ছেলেটির ইতিবাচক মনোভাব তাকে প্রভাবিত করেছিল। তোমার নাম কি? রাঘব। রাঘব শর্মা, সে উত্তর দিল। রাঘব? মহিলা তার নাম পুনরাবৃত্তি করলেন। তুমি খুব ভালো মানুষ। আজকের যুগে যখন মানুষ নিজের সুবিধার ঊর্ধ্বে কিছু দেখে না, তুমি আমার জন্য নিজের সিট ছেড়ে দিলে। এই সংস্কার বাজারে বিক্রি হয় না। ঈশ্বর তোমাকে নিশ্চয়ই সাহায্য করবেন। দেখো, একদিন তুমি তোমার এই নেক কাজের ফল অবশ্যই পাবে। শুধু বড়দের আশীর্বাদ চাই, ম্যাডাম। রাঘব নম্রভাবে হাত জোড় করে নিল। কথা বলতে বলতে সময়ের খেয়ালই রইল না। প্রায় 15 মিনিট পর মহিলা জানালার বাইরে দেখলেন তার স্টপ চলে এসেছিল। তিনি ধীরে ধীরে উঠলেন। রাঘব এগিয়ে গিয়ে তার রাস্তা করে দিল, যাতে ভিড় তাকে ধাক্কা না দেয়। আমার স্টপ চলে এসেছে, মহিলা বললেন। নামার সময় তিনি আরও একবার ফিরে রাঘবকে দেখলেন। ধন্যবাদ রাঘব। আর হ্যাঁ, আমার কথা মনে রেখো, সততা আর ভালো কাজ কখনো বৃথা যায় না। তোমার সংগ্রামের অবসান খুব শীঘ্রই হবে। আমার সন্তানের তরফ থেকেও তোমাকে অনেক দোয়া। নমস্তে ম্যাডাম, নিজের খেয়াল রাখবেন। রাঘব হাসি মুখে বিদায় জানাল। মহিলা বাস থেকে নেমে গেলেন এবং ভিড়ের মাঝে কোথাও অদৃশ্য হয়ে গেলেন। রাঘব স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং সেই খালি হওয়া সিটে বসে পড়ল। সে কি জানত যে আজ সে অজান্তেই তার ভবিষ্যতের এমন এক দলিলে স্বাক্ষর করে দিয়েছে যা তার ভাগ্য বদলে দিতে চলেছিল? সে সিট তো দিয়েছিল, কিন্তু তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে এই ছোট্ট ঘটনা তার জীবনে কি ঝড় তুলতে চলেছে। সেই বাস চলছিল, আর রাঘবের যাত্রাও এখনও বাকি ছিল। সময়ের চাকা নিজের গতিতে ঘুরতে থাকল, অবাধ, নিষ্ঠুর এবং নিরন্তর। যেভাবে মুঠো থেকে বালি পিছলে যায়, ঠিক সেভাবেই সেই 4 বছর রাঘবের জীবন থেকে পিছলে গেল। 4 বছর বলার জন্য এটি শুধু 48 মাস ছিল, কিন্তু রাঘবের জন্য এটি 4 যুগের সমান ছিল। বাসের সেই ঘটনার পর এমন হয়নি যে তার ভাগ্যের তালা রাতারাতি খুলে গিয়েছিল। জীবন কোনো সিনেমার গল্প ছিল না, যেখানে একটি সৎ কাজের বিনিময়ে সঙ্গে সঙ্গে রাজত্ব মিলে যায়। এটি তো সেই সংগ্রামের ছুল্লি ছিল, যেখানে পুড়েই সোনা খাঁটি হয়। এই 4 বছরে রাঘব মুম্বাইয়ের চাকচিক্যের পেছনে লুকিয়ে থাকা সেই তিক্ত সত্য দেখেছিল, যা মানুষ প্রায়শই উপেক্ষা করে যায়। এই গত বছরগুলোতে রাঘব কি না করেছে। কখনো সে লক্ষ্মীনগরের কোনো ছোট ট্রেডিং কোম্পানিতে ডেটা এন্ট্রির চাকরি পেল, যেখানে তাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কম্পিউটারের সামনে ঘাড় নিচু করে খটখট করতে হতো। বেতন এতটাই কম ছিল যে মাসের শেষে নুন রুটি জোগাড় করতেই হিমশিম খেতে হতো। 6 মাস পর সেই কোম্পানি বন্ধ হয়ে গেল এবং রাঘব আবার রাস্তায় এসে পড়ল। এরপর সে টিউশন পড়ানো শুরু করল। পাড়ার বাচ্চাদের অঙ্ক এবং ইংরাজি শেখাতে লাগল, যাতে ঘরের ভাড়া উঠতে পারে।
কখনো কোনো মলে বিলিং কাউন্টারে দাঁড়ালো, তো কখনো কোনো গোডাউনে ইনভেন্টরির হিসেব রাখল। সব জায়গাতেই শোষণ ছিল, সব জায়গাতেই অপমান ছিল। মালিকরা তাকে এমনভাবে বকাঝকা করত যেন সে কোনো মানুষ নয়, মেশিনের যন্ত্রাংশ। আরে রাঘব, তাড়াতাড়ি কাজ করো। রাঘব, তুমি কোনো কাজের নও। রাঘব, কাল থেকে দেরিতে এলে চাকরি খোয়াবে। এই গঞ্জনাগুলো এখন তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। তার বয়স এখন 28 বছর হয়ে গিয়েছিল। যৌবনের সেই দিনগুলো যা স্বপ্ন নিয়ে বাঁচার জন্য হয়, তা দুশ্চিন্তার বলি হচ্ছিল। আয়নায় যখন সে নিজের মুখ দেখত, তখন তার চোখের নিচে কালো দাগ এবং কপালে ফুটে ওঠা চিন্তার রেখা চোখে পড়ত। তার চুলেও এখন কোথাও কোথাও পাক ধরতে শুরু করেছিল, যা অভিজ্ঞতার নয় বরং মানসিক চাপের অবদান ছিল। বাড়ি থেকে আসা ফোনগুলো এখন তাকে ভয় দেখাতে শুরু করেছিল। আগে মা জিজ্ঞেস করতেন, বাবা, খাবার খেয়েছিস? এখন বাবার ভারী এবং কাশিতে ভরা আওয়াজ আসত, বাবা, কিছু হলো তোর? বোন বড় হচ্ছে, সমাজের লোকেরা কথা শোনাতে শুরু করেছে, আর কতদিন এভাবে চলবে? সেই কথাগুলো রাঘবের বুক ঝাঁঝরা করে দিত। সে জানত যে বাবার কাশি শুধু রোগ নয় বরং অসহায়তা। সে জানত যে মা এখন প্রতিবেশীদের কাছ থেকে চোখ লুকাতে শুরু করেছেন। বড় ভাই হওয়ার যে বোঝা তার কাঁধে ছিল, তা এখন তার কাছে পাহাড়ের চেয়েও ভারী মনে হচ্ছিল। অনেক রাত এমন কেটেছে যখন রাঘব তার বালিশে মুখ লুকিয়ে কেঁদেছে। সে মহাদেবের কাছে অভিযোগ করত, প্রভু, আমার পরীক্ষা কি কখনো শেষ হবে না? আমি তো কখনো কারো খারাপ করিনি, তাহলে এই শাস্তি কেন? কিন্তু বলে না, রাত যখন সবচেয়ে ঘন হয় তখন সকাল হতেই চলেছে। শ্রাবণ মাস ছিল। দিল্লিতে বৃষ্টি আবহাওয়াকে সুন্দর তো করে দিয়েছিল, কিন্তু রাঘবের মনে শরতের নীরবতা ছিল। সে তার সেই ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরেই বসেছিল। ছাদ থেকে ঝরে পড়া জল আটকানোর জন্য সে মেঝেতে বালতি রেখে দিয়েছিল, যাতে টপটপ করে পড়া বৃষ্টির ফোঁটার শব্দ ঘরের নিস্তব্ধতা ভাঙছিল। সামনে টেবিলে 1 কাপ ঠান্ডা চা রাখা ছিল, আর হাতে সেই পুরনো হিন্দি খবরের কাগজ। সে স্বভাববশত আবশ্যক কলামটি তার ক্লান্ত চোখ দিয়ে দেখছিল। তার আশা কমই ছিল, কারণ এখন পর্যন্ত হাজারো জায়গায় আবেদন করার পরও শুধু হতাশাই জুটেছিল। হঠাৎ তার নজর একটি বিজ্ঞাপনে গিয়ে আটকে গেল। বুকের স্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল এবং তারপর দ্বিগুণ বেগে ছুটতে লাগল। বিজ্ঞাপনে মোটা অক্ষরে লেখা ছিল, আর্জেন্টলি রিকোয়ার্ড অ্যাকাউন্টস ম্যানেজার, স্থান ওখলা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। একটি স্বনামধন্য ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে অভিজ্ঞ এবং সৎ অ্যাকাউন্টস ম্যানেজার প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা বিকম এমকম। অভিজ্ঞতা 2 থেকে 5 বছর। ওয়াক ইন ইন্টারভিউ 15 জুলাই সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। রাঘব কাঁপা কাঁপা হাতে খবরের কাগজটি কাছে এনে আবার পড়ল। এটা কি সত্যি ছিল, নাকি তার চোখের ভুল? যোগ্যতা এবং অভিজ্ঞতা দুটোই তার সাথে মিলে যাচ্ছিল। এই 4 বছরে সে যে ধাক্কা খেয়েছিল, ছোটখাটো চাকরিতে যে ঘষে মেজে নিজেকে তৈরি করেছিল, তা থেকে সে অভিজ্ঞতা তো পেয়েই গিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, এটি একটি ওয়াক ইন ইন্টারভিউ ছিল, মানে কোনো সুপারিশের প্রয়োজন নেই, সরাসরি যাও এবং নিজের যোগ্যতা প্রমাণ করো। তার ভেতর ঘুমিয়ে থাকা আশার স্ফুলিঙ্গ আবার আগুন ধরে উঠল। সে দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে তাকালো। আজ 14ই জুলাই ছিল, ইন্টারভিউ আগামীকাল ছিল। হয়তো এটাই সেই সুযোগ যার জন্য আমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলাম, রাঘব বিড়বিড় করে বলল। সে সাথে সাথে সেই বিজ্ঞাপনটি সাবধানে ছিঁড়ে ফেলল এবং তার ডায়েরিতে যত্ন করে রেখে দিল। এরপর শুরু হলো প্রস্তুতি। সে তার পুরনো ট্রাঙ্ক খুলল এবং তার সবচেয়ে ভালো শার্টটি বের করল। এটি ছিল একটি হালকা আকাশি রঙের শার্ট, যা সে 2 বছর আগে দিওয়ালিতে কিনেছিল। কলারটা একটু ক্ষয়ে গিয়েছিল এবং একটা বোতাম ঢিলা ছিল, কিন্তু এটাই ছিল তার লাকি শার্ট। সে সুই সুতো নিল এবং বোতামটি শক্ত করে সেলাই করল। তারপর সে তার প্যান্টটি ঝেড়ে ইস্ত্রি করল। জুতোর পলিশ শেষ হয়ে গিয়েছিল, তাই সে একটু জল আর কাপড় নিয়ে ঘষে ঘষে সেগুলো চকচকে করল। পরদিন সকালে রাঘব ব্রাহ্ম মুহূর্তেই জেগে উঠল। আজ তার চোখে ঘুম ছিল না, বরং ছিল এক সংকল্প। সে স্নান করল, নিজের ইষ্টদেবের সামনে প্রদীপ জ্বালালো এবং হাত জোড় করে প্রার্থনা করল, হে আমার মহাদেব, আমি কখনো কর্ম থেকে মুখ ফেরাইনি। আজ আমার সম্মান রেখো। এই চাকরি আমার কাছে শুধু টাকা নয়, আমার পরিবারের সম্মান, আমার বোনের ভবিষ্যৎ। আমার সহায় থেকো প্রভু। সে তার মায়ের পা ছুল না ঠিকই, তবে মনে মনে তার আশীর্বাদ নিল। দই চিনি তো ছিল না, তবে সে একটা তুলসী পাতা মুখে দিল এবং নিজের ফাইল বুকে জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ওখলার ইন্ডাস্ট্রিয়াল এলাকা দিল্লির অন্য প্রান্তে ছিল। রাঘব প্রথমে বাস ধরল, তারপর মেট্রো নিল। মেট্রোর ভিড়ে দাঁড়িয়ে রাঘব কাঁচে নিজের প্রতিবিম্ব দেখছিল। একটি সাধারণ ছেলে, যার জামাকাপড় হয়তো ব্র্যান্ডেড ছিল না, কিন্তু যার চোখে সততার চমক ছিল কোটি টাকার। সে মনে মনে ইন্টারভিউয়ের প্রশ্নগুলোর অভ্যাস করছিল। যদি তারা জিজ্ঞেস করে যে আগের চাকরি কেন ছাড়লাম, যদি তারা গ্যাপির ব্যাপারে জিজ্ঞেস করে, হাজারো প্রশ্ন তার মস্তিষ্কে মৌমাছির চাকের মতো ভনভন করছিল।
বেলা 11টার দিকে সে ওই ঠিকানায় পৌঁছল। ওটা ছিল একটা বিশাল কর্পোরেট পার্ক, উঁচু উঁচু ইমারত, কাঁচের দেওয়াল যেন আকাশ ছুঁয়েছিল। গেটের ওপর বড় বড় অক্ষরে কোম্পানির নাম লেখা ছিল, সানরাইজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। রাঘব এক মুহূর্তের জন্য গেটের কাছে থমকে দাঁড়াল। এত বড় জায়গা, এখানে কি তার মতো ছোট শহরের ছেলের জন্য কোনো জায়গা হবে? এখানে তো পিয়নরাও টাই পরে ঘুরে বেড়াচ্ছিল। তার ভেতরের আত্মবিশ্বাস টলমল করতে লাগল। রাঘব, তুই কোথায় চলে এলি? এখানে তো বড় বড় মানুষজন আসে। তার মন তাকে ভয় দেখালো। কিন্তু তখনই তার বাবার চেহারার কথা মনে পড়ল, তার সেই কাশির কথা মনে পড়ল। সে মুঠি শক্ত করল, একটা দীর্ঘশ্বাস নিল এবং সিকিউরিটি গেটের দিকে এগিয়ে গেল। রিসেপশনে এন্ট্রি করানোর পর তাকে ওয়েটিং রুমে বসতে বলা হলো। সেখানকার দৃশ্য দেখে রাঘবের অবশিষ্ট জ্ঞানটুকুও উড়ে যেতে লাগল। সেখানে আগে থেকেই 15-20 জন লোক বসেছিল। সবাই একদম টিপটপ। কেউ 3 পিস স্যুট পরেছিল, তো কেউ ল্যাপটপ খুলে গড়গড় করে ইংরেজিতে কথা বলছিল। মেয়েদের হাতে দামি ব্যাগ ছিল এবং ছেলেদের জুতোর চমক রাঘবের ভবিষ্যতের চেয়েও বেশি উজ্জ্বল মনে হচ্ছিল। এসির ঠান্ডা হাওয়াতেও রাঘবের ঘাম বেরোচ্ছিল। সে চুপচাপ এক কোণের চেয়ারে জড়সড় হয়ে বসে পড়ল। নিজের ফাইলটাকে সে নিজের বুকের সাথে এমনভাবে জড়িয়ে রেখেছিল যেন কোনো মা তার সন্তানকে ঝড় থেকে বাঁচানোর জন্য আঁকড়ে ধরে রাখে। সময় যেন হামাগুড়ি দিয়ে চলছিল। একে একে নাম ডাকা হচ্ছিল। যেসব লোক ভেতরে যাচ্ছিল তারা 15-20 মিনিট পর বাইরে বেরিয়ে আসছিল। কারো মুখ উজ্জ্বল হয়ে থাকত, তো কেউ মাথা নিচু করে বেরিয়ে আসত। যতবার দরজা খুলত, রাঘবের হৃদয় জোরে ধরফর করতে থাকত। সে আশেপাশের কথা শুনছিল। একটা ছেলে বলছিল, আমার তো আইআইএম থেকে এমবিএ করা আছে, আমাকে তো নিশ্চিত নিয়ে নেবে। অন্যজন বলছিল, আমার কাছে তো 7 বছরের অভিজ্ঞতা আছে। রাঘব তার বিকম ডিগ্রির কথা ভাবল এবং তার কাছে নিজের ফাইলটাকে আরও পাতলা মনে হতে লাগল। তার মনে হলো যে তার এখান থেকে চুপচাপ চলে যাওয়া উচিত। কেন খামোখা নিজের অপমান করানো? তখনই একটা সুমধুর অথচ কড়া আওয়াজ দুমগুম করে উঠল, মিস্টার রাঘব শর্মা। রাঘব তাড়াহুড়ো করে দাঁড়িয়ে পড়ল। তার পা অবশ হয়ে গিয়েছিল। জি জি আমি। তার গলাটা একটু কেঁপে গেল। রিসেপশনিস্ট তাকে ওপরে যাওয়ার ইশারা করল। 3rd ফ্লোরে কনফারেন্স রুমের কাছে সিইওর কেবিন আছে, ম্যাডাম সেখানেই ইন্টারভিউ নিচ্ছেন। ম্যাডাম? রাঘব ভাবল। তার মনে হয়েছিল কোনো কঠোর গোছের লোক হবে। সে লিফটের দিকে এগিয়ে গেল। লিফটের আয়নায় সে শেষবারের মতো নিজের শার্ট ঠিক করল, চুলে হাত বোলাল এবং ভগবানের নাম নিল। লিফট 3য় তলায় খুলল। এখানকার পরিবেশ আরও বেশি শান্ত এবং জমকালো ছিল। মেঝেতে এত নরম কার্পেট বিছানো ছিল যে হাঁটার সময় কোনো আওয়াজই হচ্ছিল না। দেওয়ালে বড় বড় পুরস্কার এবং সাফল্যের ছবি টাঙানো ছিল। একটা বড়সড় নেম প্লেট লাগানো ছিল, সিইও। রাঘব দরজায় ধীরে করে টোকা দিল। মে আই কামিং ম্যাডাম? ইয়েস প্লিজ কামিন। ভেতর থেকে একটা প্রতিধ্বনিত হওয়া আওয়াজ এলো। রাঘব দরজা খুলল এবং ভেতরে পা রাখল। সামনের দৃশ্যটা কোনো সিনেমার সেটের মতো ছিল। একটা বিশাল গোলাকার টেবিল, যার পেছনে একটা বড় ঘোরানো চেয়ার ছিল। পেছনের পুরো দেওয়ালটা কাঁচের ছিল, যেখান থেকে শহরের দৃশ্য দেখা যাচ্ছিল। টেবিলে ফাইলের স্তূপ রাখা ছিল এবং মাঝখানে একটা ল্যাপটপ রাখা ছিল। আর সেই টেবিলের পেছনে বসেছিলেন তিনি। একজন প্রভাবশালী মহিলা, যার বয়স 35-36 বছর হবে। তিনি খুব স্নিগ্ধ ক্রিম রঙের একটি ফর্মাল স্যুট পরেছিলেন, চোখে চশমা ছিল এবং চেহারায় এমন এক গাম্ভীর্য ছিল যা কোনো বড় কোম্পানির মালকিনের সাথে মানানসই। তিনি কোনো ফাইলে কিছু পড়ছিলেন। রাঘব দরজার কাছেই দাঁড়িয়ে রইল, ভেতরে যাওয়ার সাহস সঞ্চয় করতে করতে। মহিলাটি মাথা তুললেন, তার নজর রাঘবের ওপর পড়ল। এক মুহূর্ত, বাস এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। রাঘব তাকে চিনতে পারল না। তার কাছে তো ইনি একজন বড় আধিকারিক ছিলেন, যিনি হয়তো এখনই তাকে নট সিলেক্টেড বলে বাইরে বের করে দেবেন। রাঘব তো গত 4 বছরে হাজারো চেহারা দেখেছিল। সে বাসের সেই একজন যাত্রীকে কিভাবে মনে রাখত? সে তো নিজের নার্ভাসনেসের মাঝে এতটাই ডুবেছিল যে তার চেহারা ঠিকমতো দেখতেও পাচ্ছিল না। বসুন মিস্টার শর্মা। মহিলাটি চেয়ারের দিকে ইশারা করলেন। রাঘব ধীরে করে চেয়ার টানল এবং বসে পড়ল। ধন্যবাদ ম্যাডাম, সে বলল এবং নিজের ফাইলটা টেবিলের ওপর এগিয়ে দিল। তার হাত একটু কাঁপছিল। মহিলাটি ফাইলটা ছুলেনও পর্যন্ত না। তিনি এক দৃষ্টে রাঘবকে দেখছিলেন। তার চোখে এক অদ্ভুত চমক এসে গিয়েছিল, যেন কেউ তার অনেক পুরনো হারিয়ে যাওয়া কোনো রত্নভাণ্ডার পেয়ে গেছে। তার চেহারার গাম্ভীর্য গলতে শুরু করল এবং ঠোঁটে একটা হালকা রহস্যময় হাসি ফুটে উঠল। রাঘবের কাছে অদ্ভুত লাগল। ইনি আমার ফাইল কেন দেখছেন না? আমার জামাকাপড় দেখেই কি রিজেক্ট করে দিলেন? সে ভাবল আর নিজের দৃষ্টি নামিয়ে নিল। রাঘব? মহিলাটি তার নাম ধরে ডাকলেন, কিন্তু এবার তার গলায় সেই কর্পোরেট কঠোরতা ছিল না। গলায় এক কোমলতা ছিল,
একটা পরিচিতি ছিল। কেমন আছেন আপনি? রাঘব চমকে গেল। একজন সিইও একজন প্রার্থীর কাছ থেকে এভাবে খোঁজ খবর কেন নিচ্ছেন? জি আমি ঠিক আছি ম্যাডাম, আপনি কি আমাকে চেনেন? সে ইতস্তত করে জিজ্ঞেস করল। মহিলাটির হাসি এবার আরও গভীর হল। তিনি নিজের চশমা খুললেন এবং টেবিলের ওপর রাখলেন। হয়তো তুমি ভুলে গেছো রাঘব, কিন্তু আমি ভুলিনি। 4 বছর অনেকটা লম্বা সময় হয়, তাই না? রাঘবের মাথা দ্রুত দৌড়াতে লাগল। 4 বছর? ইনি কি আমার কোনো পুরনো কোম্পানির বস? আমি কি কখনো এনার এখানে ইন্টারভিউ দিয়েছিলাম? তার কিছু মনে পড়ছিল না। সে শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। মহিলাটি নিজের চেয়ার থেকে উঠলেন এবং টেবিলের ধারে এসে দাঁড়ালেন। মনে করে দেখো রাঘব, জুলাই মাস, গুমোট দুপুর, উপচে পড়া ভিড়ের একটি বাস এবং একজন গর্ভবতী মহিলা যার দাঁড়ানোর জায়গা জুটছিল না। যেমনই তিনি বাস এবং গর্ভবতী মহিলা শব্দটি বললেন, রাঘবের মাথায় বিদ্যুতের মতো কিছু একটা খেলে গেল। সময়ের পর্দা সরে গেল। তার সেই দৃশ্য মনে পড়ল, সেই বাস, সেই ভিড়, সেই নীল শাড়ি পরা মহিলা যার চেহারায় কষ্ট ছিল, যাকে সে নিজের সিট ছেড়ে দিয়েছিল। সে ঝটকা দিয়ে নিজের মাথা তুলল এবং ওই মহিলাটিকে মনোযোগ দিয়ে দেখল। হ্যাঁ, তিনিই ছিলেন, সেই একই চোখ, সেই একই স্নিগ্ধ চেহারা। শুধু তফাৎ এতটুকুই ছিল যে তখন তিনি একজন অসহায় যাত্রী ছিলেন, আর আজ তিনি একটি সাম্রাজ্যের মালকিন ছিলেন। রাঘবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। আপনি সেই বাসের ম্যাডাম? হ্যাঁ রাঘব। সেই মহিলাটি, যার নাম প্রিয়া ছিল, হাসতে হাসতে বললেন, আমি তিনিই। সেদিন সেই ভিড়ের মধ্যে, যেখানে শত শত লোক তামাশা দেখছিল, যেখানে শক্তপোক্ত যুবকেরা সিট দখল করে বসেছিল, সেখানে শুধু একটি হাত সাহায্যের জন্য উঠেছিল, আর সেই হাতটি ছিল তোমার। রাঘব এখনও বিশ্বাস করতে পারছিল না, এটা কি কাকতালীয় ঘটনা ছিল, নাকি ঈশ্বরের কোনো লীলা। এই বিশাল শহরে লাখো মানুষের ভিড়ে সে ওই একই অফিসে ওই মহিলার সামনেই ইন্টারভিউ দিতে এসেছিল। প্রিয়া নিজের জায়গায় ফিরে গেলেন এবং বসে পড়লেন। তিনি রাঘবের ফাইলে তখনও হাত দেননি। রাঘব, তুমি সেদিন আমার সাথে মিথ্যে বলেছিলে, তাই না? মিথ্যে? রাঘব ঘাবড়ে গেল। না ম্যাডাম, আমি কি? তুমি বলেছিলে যে তোমাকে পরের স্টপেজে নামতে হবে, প্রিয়া মাঝখানেই বলে উঠল। কিন্তু আমি যখন নামলাম, তখন আমি দেখেছিলাম যে তুমি বাসেই ছিলে, তুমি সামনের দিকে যাচ্ছিলে। তুমি ওই মিথ্যেটা শুধু এই জন্যই বলেছিলে যাতে আমি কোনো দ্বিধা ছাড়া, কোনো উপকারের বোঝা ছাড়া ওই সিটে বসতে পারি। তোমার ওই নম্রতা, ওই ত্যাগ আজও আমার হৃদয়ে আঁকা আছে। রাঘবের মাথা লজ্জা ও সম্মানে ঝুঁকে পড়ল। ম্যাডাম, ওটা তো আমার কর্তব্য ছিল। আমার মা বলেন যে তোমার মা তোমাকে খুব ভালো সংস্কার দিয়েছেন। রাঘব প্রিয়ার কথা শেষ করল। আর আমার কোম্পানির জন্য ডিগ্রি তো আমি অনেক পেয়ে যাই, বাইরে দেখো ডিগ্রির লাইন লেগে আছে, কিন্তু সংস্কার, সততা এবং অন্যের কষ্ট বোঝার মতো হৃদয় বাজারে পাওয়া যায় না। আর একজন অ্যাকাউন্টস ম্যানেজারের জন্য সততার চেয়ে বড় কোনো যোগ্যতা হতে পারে না। রাঘবের হৃৎস্পন্দন এখন শান্ত হচ্ছিল, কিন্তু এক নতুন অনুভূতির সৃষ্টি হচ্ছিল। প্রিয়া ইন্টারকমের বোতাম টিপল। হ্যালো এইচআর, দয়া করে বাকি সব প্রার্থীদের পাঠিয়ে দিন, শূন্যপদ পূরণ হয়ে গেছে। রাঘব হতবাক হয়ে গেল। কিন্তু ম্যাডাম, আপনি তো আমার ইন্টারভিউও নিলেন না। আপনি আমার ফাইল, আমার মার্কস, আমার অভিজ্ঞতা কিছুই দেখলেন না। এমনও তো হতে পারে যে আমি এই কাজের যোগ্যই নই। প্রিয়া তাকে এক নিশ্চিন্ত দৃষ্টিতে দেখল। রাঘব, যে মানুষ নিজের প্রয়োজনকে, নিজের ক্লান্তিকে সরিয়ে রেখে একজন অপরিচিত মানুষের সাহায্য করতে পারে, সে মানুষ আমার কোম্পানির টাকার সাথে কখনো বেইমানি করবে না। এটা আমার বিশ্বাস। আর রইল কাজের কথা, তো সেটা যে কেউই শিখতে পারে, কিন্তু নিয়ত শেখানো যায় না। তুমি কাল থেকে জয়েন করছো। রাঘবের চোখে জল ছলছল করে উঠল। 4 বছরের খরা, 4 বছরের তিরস্কার, সবকিছু এই এক মুহূর্তের বৃষ্টিতে ধুয়ে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না যে তার ওই ছোট্ট পুণ্য, যা সে হয়তো ভুলেও গিয়েছিল, আজ সুদ সমেত ফেরত এসেছে। সে নিজের চেয়ার থেকে উঠে হাত জোর করল। তার গলা ধরে এসেছিল। ম্যাডাম, আমি আপনাকে হতাশ করব না। আমি আমার পুরো জান লড়িয়ে দেব। তার গলা কাঁপছিল। আমি জানি, প্রিয়া বলল। আর হ্যাঁ, সেদিন বাসে যে বাচ্চাটি আমার গর্ভে ছিল, সে এখন 4 বছরের। তার নাম অনন্ত রেখেছি। যদি সেদিন তুমি না থাকতে, তাহলে হয়তো ওই ভিড় আর ধাক্কাধাক্কিতে তার বা আমার কিছু হয়ে যেতে পারত। তুমি সেদিন 2টো প্রাণ বাঁচিয়েছিলে রাঘব। এই চাকরি কোনো অনুগ্রহ নয়, ওই ঋণের কাছে এটা খুব সামান্য একটা জিনিস। রাঘব যখন ওই কেবিন থেকে বেরোল, তখন তার মনে হলো যেন তার পায়ে ডানা গজিয়েছে।
যে করিডোর আসার সময় তাকে ভয় দেখাচ্ছিল এখন সেটাকে নিজের বলে মনে হচ্ছিল। সে তার পকেট থেকে ফোন বের করল, হাত কাঁপছিল। সে তার মায়ের নম্বর ডায়াল করল। হ্যালো মা। রাঘবের কাঁদো কাঁদো গলা বেরোল। উপাস থেকে মায়ের ঘাবড়ে যাওয়া আওয়াজ এলো। কি হলো বাবা, তুই ঠিক আছিস তো? কাঁদছিস কেন? রাঘব নিজের চোখ থেকে গড়িয়ে পড়া জল মুছল এবং হাসতে হাসতে বলল, না মা, আমি কাঁদছি না। আসলে মহাদেব শুনে নিয়েছেন মা। তোমার সেই বাসের গল্পটা সত্যি হয়ে গেছে। আমার পুণ্য আমি ফেরত পেয়ে গেছি মা। আমি চাকরি পেয়ে গেছি। সেদিন ওখলার ওই উঁচু ইমারতের বাইরে দাঁড়িয়ে থাকা রাঘব শুধু একজন কর্মচারী ছিল না, সে ছিল এই কথার এক জীবন্ত প্রমাণ যে পৃথিবী গোল। আপনি যা জলে ছুঁড়ে ফেলেন, ঢেউ সেটাকে আবার তীরে অবশ্যই ফিরিয়ে আনে। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। রাঘব চাকরি তো পেয়ে গিয়েছিল, কিন্তু এটা তো শুধু একটা নতুন শুরু ছিল। তাকে এখনও এটা প্রমাণ করতে হতো যে সে শুধু একজন ভালো মানুষই নয়, বরং একজন যোগ্য ম্যানেজারও। আর প্রিয়ার জন্যেও এটা শুধু একটা পুরনো ঋণ শোধ করা ছিল না। আগামী দিনগুলোতে কোম্পানির উপর এমন এক সংকট আসতে চলেছিল যেখানে রাঘবের এই সততাকে আর একবার অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হতো। রাঘব কি সেই ভরসায় উত্তীর্ণ হতে পারবে, নাকি এই কর্পোরেট দুনিয়া তার সরলতাকে পিষে মারবে? রাঘবের জীবন এখন এক নতুন লাইনে ছুটতে শুরু করেছিল। যে ওখলার কর্পোরেট পার্কে ঢোকার আগেই তার পা কাঁপত, এখন সেই কাঁচের ইমারতই তার দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছিল। প্রথম দিন যখন সে নিজের চেয়ারে বসল, তখন তার মনে হলো যেন সে কোনো স্বপ্ন দেখছে। শীতাতপ নিয়ন্ত্রিত অফিস, নরম চেয়ার আর সামনে রাখা নতুন ল্যাপটপ। তার মনে পড়ল সেই দিনের কথা যখন ঘামে ভিজে সে ইন্টারভিউয়ের জন্য ঘুরে বেড়াত। সে মনে মনে মহাদেবকে প্রণাম করল এবং কাজ শুরু করল। রাঘব জানত যে এই চাকরি সে তার যোগ্যতার চেয়েও বেশি তার নিয়তের কারণে পেয়েছে, তাই তাকে প্রমাণ করতে হতো যে প্রিয়া ম্যামের সিদ্ধান্ত ভুল ছিল না। প্রথম দিককার দিনগুলো সহজ ছিল না। কর্পোরেট দুনিয়ার আদব কায়দা, ইমেল লেখার ধরন এবং হাই প্রোফাইল ক্লায়েন্টদের সাথে কথা বলা, এ সবই রাঘবের জন্য নতুন ছিল। তার কিছু সহকর্মী যারা বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছিল, চাপা গলায় তাকে নিয়ে মজাও ওড়াত। আরে, এ তো হিন্দি মিডিয়ামের ছাত্র, এ তো এক্সেলের শর্টকাট কিও জানে না। এমন কথা প্রায়ই ক্যান্টিনে শুনতে পাওয়া যেত। কিন্তু রাঘব বধির হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। সে সকালে সবার আগে অফিসে আসত এবং রাতে গার্ডের নিষেধ করার পরেই বাড়ি ফিরত। সে শিখছিল, পড়ছিল এবং আবার সামলে উঠছিল। 6 মাস কেটে গেল। রাঘবের পরিশ্রম ফল দিতে শুরু করেছিল। যে কাজ অন্য লোকেরা 2 দিনে করত, রাঘব নিজের একাগ্রতা দিয়ে সেটা কয়েক ঘণ্টাতেই শেষ করে দিত। তার ফাইলে 1 পয়সারও ভুল থাকত না। প্রিয়া দূর থেকে সব দেখছিল, কিন্তু সে কখনো রাঘবকে বিশেষ গুরুত্ব দেয়নি, যাতে অফিসে কেউ এটা না বলতে পারে যে সে মালকিনের খাস লোক। ঠিক তখনই রাঘবের জীবনে আরও একটি বড় পরীক্ষা এসে দাঁড়াল। গ্রাম থেকে বাবার ফোন এলো। তার গলায় খুশি এবং দুশ্চিন্তা দুটোই ছিল। বাবা, রাঘব, তোর বোন সুমনের জন্য সম্বন্ধ এসেছে। পাত্রপক্ষ খুব ভালো, সরকারি চাকরি করে, কিন্তু তারা বিয়ে আগামী মাসেই করতে চায়। আর তুই তো জানিস এবার ফসল ভালো হয়নি, টাকার জোগাড়। বাবার গলা ধরে এলো। রাঘব তাকে সান্ত্বনা দিল। বাবুজি, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আমি কিছু না কিছু ব্যবস্থা করব। ফোন রাখার পর রাঘবের কপালে ঘাম দেখা দিল। তার বোনের বিয়ের জন্য অন্তত কয়েক লক্ষ টাকার অবিলম্বে প্রয়োজন ছিল। তার এখনকার বেতন দিয়ে বাড়ির খরচ তো চলে যেত, কিন্তু এত বড় অঙ্ক জমা হতে পারেনি। পরের দিনই কোম্পানিতে এক অদ্ভুত ঘটনা ঘটল। কোম্পানিকে কাঁচামাল সাপ্লাই করা একজন পুরনো ভেন্ডার মিস্টার চোপড়া রাঘবের কাছে এলেন। রাঘব এখন জুনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার ছিল এবং বিল পাশ করা তারই হাতে ছিল। চোপড়ার একটি বড় বিল, যা প্রায় 50 লক্ষ টাকার ছিল, রাঘব আটকে রেখেছিল, কারণ তাতে কিছু গোলমাল ছিল। মালের গুণমান তেমন ছিল না যেমনটা চুক্তি হয়েছিল। চোপড়া রাঘবের ডেস্কে এলেন এবং একটি খাম তার ফাইলের নিচে গুজে দিলেন। শর্মাজি, কেন এত খুঁটিনাটিতে যাচ্ছেন? এসব তো চলতেই থাকে। এই খামে 500 আছে, এটা আপনার পরিশ্রমের বকশিস। বাস ওই বিলে সাইন করে দিন। আর হ্যাঁ, যদি ভবিষ্যতেও এমন সহযোগিতা থাকে তবে এই অঙ্ক বাড়তে থাকবে। রাঘবের বুক জোরে ধুকপুক করে উঠল। 500! এই অঙ্কটা তার বোনের বিয়ের খরচের একটা বড় অংশ পূরণ করতে পারত। তাকে শুধু একটা সাইন করতে হতো, কেউ জানতে পারত না। চোপড়া পুরনো ভেন্ডার ছিলেন, কারো সন্দেহও হতো না। রাঘবের চোখের সামনে নিজের বোনের মুখ ভেসে উঠল, বাবার ঝুঁকে পড়া কোমর আর মায়ের আশাগুলো দেখতে পেল। এক মুহূর্তের জন্য, ব্যাস এক মুহূর্তের জন্য তার মন টলে গেল। কি ক্ষতি আছে এতে? সবাই তো নেয়, দুনিয়া তো এভাবেই চলে। তার টাকার খুব দরকার।
সে খামটার দিকে তাকাচ্ছিলই যে তার নজর নিজের ডেস্কে রাখা ছোট নন্দী ষাঁড়ের মূর্তির ওপর পড়ল এবং তারপর তার সেই দিনের কথা মনে পড়ে গেল, সেই বাসের সফর, সেই গর্ভবতী মহিলা প্রিয়া ম্যামের সেই কথাগুলো। সততা এবং সংস্কার বাজারে পাওয়া যায় না। সে কি নিজের সেই সততাকে, যার উপর তার এত গর্ব ছিল, কয়েকটা কাগজের টুকরোর জন্য বিক্রি করে দেবে? সে কি তার বোনের পালকি বেইমানির টাকায় বিদায় করবে? রাঘবের ভেতরের ঝড় শান্ত হয়ে গেল। সে একটা দীর্ঘশ্বাস নিল। সে ওই খামটা তুলল। চোপড়ার মুখে একটা কুটিল হাসি ফুটে উঠল। তার মনে হলো কাজ হয়ে গেছে, কিন্তু পরের মুহূর্তেই রাঘব ওই খামটা চোপড়ার দিকে ফেরত ঠেলে দিল। মাফ করবেন চোপড়াজি। রাঘবের গলায় পাথরের মতো দৃঢ়তা ছিল। আমার প্রয়োজন বড় হতে পারে, কিন্তু আমার ঈমান বিক্রিযোগ্য নয়। এই বিল পাশ হবে না যতক্ষণ না মালের কোয়ালিটি ঠিক হচ্ছে। আর দয়া করে আপনার এই খামটা ফেরত নিন, নইলে আমাকে সিকিউরিটি ডাকতে হবে। চোপড়া হতবাক হয়ে গেলেন। আজকের দিনে এমন পাগলামি? তিনি বিড়বিড় করতে করতে নিজের খাম নিয়ে চলে গেলেন। রাঘব নিজের চেয়ারে আবার বসে পড়ল। তার হাত কাঁপছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছিল। সে জানত না যে এখন বোনের বিয়ের টাকা কোথা থেকে আসবে, কিন্তু সে এটা জানত যে আজ রাতে তার শান্তিতে ঘুম আসবে। পরের দিন রাঘবকে হঠাৎ সিইও কেবিনে ডাকা হল। তার বুক কেঁপে উঠল। চোপড়া কি তার নামে মিথ্যে অভিযোগ করেছে? তার চাকরি কি বিপদে? সে ভয় পেতে পেতে প্রিয়ার কেবিনে পৌঁছল। প্রিয়া নিজের চেয়ারে বসেছিল, কিন্তু আজ তার মুখ খুব গম্ভীর ছিল। বসুন রাঘব, সে বলল। রাঘব বসে পড়ল। ম্যাম, চোপড়াজি যদি কিছু বলে থাকেন তবে। রাঘব, আমি সব জানি। প্রিয়া মাঝখানেই বলে উঠল। সে নিজের ল্যাপটপের স্ক্রিন রাঘবের দিকে ঘুরিয়ে দিল। কেবিনে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। স্ক্রিনে কালকের ঘটনা পরিষ্কার দেখা যাচ্ছিল, চোপড়ার খাম দেওয়া এবং রাঘবের সেটা ফেরত দেওয়া। রাঘব মাথা নিচু করে নিল। ম্যাম, আমার টাকার দরকার ছিল, কিন্তু আমি কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারতাম না। প্রিয়া উঠে দাঁড়াল এবং রাঘবের কাছে এলো। রাঘব, তুমি জানো কাল আমি ইচ্ছে করে চোপড়াকে তোমার কাছে পাঠিয়েছিলাম। আমি জানতাম যে তোমার বোনের বিয়ে আর তোমার টাকার প্রয়োজন। আমি দেখতে চেয়েছিলাম যে বাধ্যবাধকতা তোমার নীতির ওপর ভারী পড়ে কিনা। রাঘব অবাক হয়ে প্রিয়াকে দেখতে লাগল। এটা একটা পরীক্ষা ছিল, আর তুমি জিতে গেছ রাঘব। প্রিয়ার চোখে গর্বের জল ছিল। আজ তুমি প্রমাণ করে দিয়েছ যে 4 বছর আগে বাসে যে মানবতা আমি দেখেছিলাম সেটা কোনো লোক দেখানো ছিল না, সেটা তোমার চরিত্র ছিল, আর চরিত্রই মানুষের সবচেয়ে বড় মূলধন। প্রিয়া একটি চেক রাঘবের দিকে বাড়িয়ে দিল। এই নাও, এটা কোম্পানির তরফ থেকে তোমার বোনের বিয়ের উপহার। এটা কোনো লোন নয়, আর অ্যাডভান্স স্যালারিও নয়। এটা তোমার শততর বোনাস। যাও, নিজের বোনের বিয়ে ধুমধাম করে দাও। রাঘব কাঁপা হাতে চেকটা দেখল। তাতে লক্ষ টাকার অঙ্ক ছিল। তার চোখ দিয়ে জলের ধারা বইতে শুরু করল। সে কিছু বলতে পারল না, শুধু হাত জোড় করে দাঁড়িয়ে রইল। ধন্যবাদ ম্যাম, আপনি আমাকে বাঁচিয়ে নিলেন। না রাঘব, প্রিয়া হাসতে হাসতে বলল, তুমি নিজেকে বাঁচিয়েছ। যাও, ছুটির দরখাস্ত দিয়ে দিও। বিয়ের জন্য তুমি 2 সপ্তাহের ছুটিও পাচ্ছ। রাঘব গ্রামে গেল। সে তার বোন সুমনের বিয়ে খুব ধুমধাম করে দিল। যখন সে তার বাবার হাতে টাকা রাখল, তখন বাবা জিজ্ঞেস করল, বাবা, কোথাও কোনো ভুল কাজ তো করিসনি? রাঘব গর্বের সাথে বলল, না বাবুজি, এটা আমার পরিশ্রম আর সততার উপার্জন, এই লক্ষ্মী শুদ্ধ। সেই রাতে বাবা তাকে জড়িয়ে ধরল এবং বলল, আমার তোর ওপর গর্ব হয় বাবা। আরও 2 বছর কেটে গেল। আজ কোম্পানির প্রতিষ্ঠা দিবস ছিল। পুরো অফিসকে ফুল আর আলো দিয়ে সাজানো হয়েছিল। শহরের বড় বড় ব্যবসায়ী, মিডিয়া এবং সব কর্মচারীরা হলে জমায়েত হয়েছিল। রাঘব এখন সিনিয়র ফিন্যান্স হেড হয়ে গিয়েছিল। সে একটা চমৎকার স্যুট পরেছিল এবং তার ব্যক্তিত্বে এখন এক অন্যরকম দীপ্তি ছিল, কিন্তু তার হাসি আজও ততটাই নম্র ছিল। মঞ্চে প্রিয়া দাঁড়িয়েছিল। সে মাইক হাতে নিল। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আজ আমাদের কোম্পানি রেকর্ড মুনাফা অর্জন করেছে, কিন্তু আজ আমি আপনাদের আমার প্রফিট চার্ট বা ব্যালেন্স শিটের ব্যাপারে নয়, বরং আমার সবচেয়ে মূল্যবান সম্পদের ব্যাপারে জানাতে চাই। পুরো হল শান্ত হয়ে গেল। প্রিয়া ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা রাঘবের দিকে ইশারা করল। ওই দেখুন, মিস্টার রাঘব শর্মা, আজ থেকে 6 বছর আগে এই যুবকটিকে আমি একটা বাসে পেয়েছিলাম। আমি গর্ভবতী ছিলাম, দাঁড়িয়েছিলাম এবং যন্ত্রণায় কাতর ছিলাম। পুরো বাস তামাশা দেখছিল, কিন্তু এই অচেনা ছেলেটি নিজের সিট আমাকে দিয়ে দিয়েছিল। সে মিথ্যা বলেছিল যে তাকে নামতে হবে যাতে আমি বসতে পারি। সেদিন সে শুধু একটা সিট দেয়নি, সে আমাকে মানবতার উপর ভরসা জুগিয়েছিল। হলে পেন ড্রপ সাইলেন্স ছিল।
সবার দৃষ্টি রাঘবের ওপর স্থির ছিল। রাঘবের মাথা লজ্জা এবং কৃতজ্ঞতায় ঝুঁকেছিল। প্রিয়া তার কথা চালিয়ে গেল। আর 2 বছর আগে যখন এর টাকার খুব প্রয়োজন ছিল, তখন সে লক্ষ টাকার ঘুষ প্রত্যাখ্যান করেছিল। বন্ধুরা, ব্যবসা বুদ্ধি দিয়ে হয়, কিন্তু সফলতা হৃদয় থেকে আসে। রাঘবের মতো মানুষেরা এই কথার প্রমাণ যে কলিযুগেও সত্য এবং ধর্ম বেঁচে আছে। আজ আমি গর্বের সাথে ঘোষণা করছি যে রাঘব শর্মাকে আমাদের কোম্পানির নতুন ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করা হল। তালির করতালিতে পুরো হল কেঁপে উঠল। লোকেরা নিজেদের সিট থেকে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। রাঘব মঞ্চে গেল। প্রিয়া তাকে স্বাগত জানাল। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা দৌড়াতে দৌড়াতে মঞ্চে এলো। সে ছিল প্রিয়ার ছেলে অনন্ত। সে রাঘবের হাত ধরল এবং মাইকে আধো আধো গলায় বলল, থ্যাংক ইউ রাঘব আঙ্কেল, আমার মাম্মার হেল্প করার জন্য। রাঘব অনন্তকে কোলে তুলে নিল। তার চোখ দিয়ে খুশির জল বইছিল। সে মাইক নিল এবং রুদ্ধ কণ্ঠে বলল, আমি শুধু এটুকু বলতে চাইব যে আমরা প্রায়ই ভাবি যে আমাদের একটা ছোট ভালো কাজে কি বদলাবে। পৃথিবী তো বদলায় না, কিন্তু বন্ধুরা, কোনো একজন মানুষের পৃথিবী অবশ্যই বদলে যায়। আর কখনো কখনো সেই পৃথিবীটা আপনার নিজেরই হয়। কর্মের চাকা ঘোরে। আপনি ব্রহ্মাণ্ডকে যা দেন, ব্রহ্মাণ্ড আপনাকে সেটাই বহুগুণ করে ফিরিয়ে দেয়। পুণ্যের কোনো শর্টকাট হয় না, আর ভালো কর্মের কোনো এক্সপায়ারি ডেট হয় না। গল্প শেষ হচ্ছে, কিন্তু এর বার্তা অনন্ত। মুম্বাই, দিল্লি বা যে কোনো শহরের ভিড়ে যখন আপনি কাউকে বিপদে দেখবেন, তো রাঘবকে মনে রাখবেন। মনে রাখবেন যে আপনার একটা ছোট্ট সাহায্য কারো জীবনের গল্প লিখতে পারে। কি জানি, হয়তো পাশের সিটেই আপনার ভবিষ্যৎ বসে আছে। জীবন একটা প্রতিধ্বনি। এখানে সেটাই প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে যা আপনি চিৎকার করেন। রাঘব ত্যাগ চিৎকার করেছিল, সে সম্মান পেল। সে সততা চিৎকার করেছিল, সে সফলতা পেল। তো চলুন আজই একটা সংকল্প নিই, কারো সাহায্য করি কোনো আশা ছাড়াই, কারো মুখে হাসি ফোটাই কোনো স্বার্থ ছাড়াই। কারণ শেষে আমাদের ব্যাংক ব্যালেন্স নয়, আমাদের কর্মই আমাদের সাথে যায়। যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে থাকে, যদি আপনার চোখেও একটু জল এসে থাকে, তবে এটা নিজের মধ্যে আটকে লাগবেন না। এটা শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যারা হতাশ, যারা লড়াই করছে। তাদের বলুন যে অন্ধকার যত গভীরই হোক না কেন, সকাল তার নির্দিষ্ট সময়েই আসে। শুধু চলতে থাকতে হবে, শুধু ভালো হয়ে থাকতে হবে। এই ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন। এটা আমাদের এবং এমন গল্প আপনাদের কাছে আনার সাহস যোগায়। নিচে কমেন্ট বক্সে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখে নিজেদের উপস্থিতি জানান দিন। আর হ্যাঁ, যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই করে নিন। কারণ আমরা এখানে শুধু গল্প শোনাই না, আমরা এখানে জীবন বাঁচতে শেখাই। আপনাদের প্রতিটি দিন শুভ হোক, আপনাদের চিন্তা পবিত্র হোক এবং আপনাদের কর্ম মহান হোক। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন চিন্তা এবং নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য নিজের এবং নিজের মানুষদের খেয়াল রাখুন।